ওকে, আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে যে পেজ স্পিড অপটিমাইজেশন মূলত কিভাবে করতে হয় সেটা দেখানোর সুযোগ হবে না, কারণ এটা অনেক বড় একটা টপিক। সো আমি আপনাদেরকে মেন টপিকগুলো ইন্ডিকেট করে দিব যে আপনি কিভাবে একটা পেজকে অপটিমাইজ করতে পারেন। অপটিমাইজ বলতে বোঝাচ্ছি সেই ওয়েবসাইটের স্পিডটাকে, ঠিক আছে, কিভাবে আপনি স্পিড অপটিমাইজেশন করতে পারেন। যেমন ধরুন, আমরা যখন পেজ স্পিড ইনসাইটে কোনো একটা ওয়েবসাইটকে সার্চ করেছি এখানে, তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম যে ওয়েবসাইটটা লোডিং নিতে কতটা সময় নিচ্ছে সেটা পর্যন্ত সে আমাকে দেখায় দেয়। আমরা পেজ স্পিড ইনসাইডে যাই, পেজ স্পিড ইনসাইট, এখানে যদি আমরা মার্কেটিশ লিখে সার্চ করি তাহলে আমরা কি দেখতে পাবো, সে আমাকে একটা ডিটেলস দিবে। এবং pingdom.com অলরেডি আলোচনা করেছি, pingdom.com স্পিড টেস্ট, এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেই, দিলে marketish.co.uk দিয়ে কোনো একটা স্পেসিফিক লোকেশন, যেমন এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, আমি ওখানকারই দিচ্ছি, যদি সার্চ করে আমার ওয়েবসাইটটা লোড নিতে স্পেসিফিক এই ডোমেনটাতে, এই পেজটাকে লোড নিতে সে কতটা সময় নিচ্ছে সে আমাকে সেটা বলে দিবে। ওকে, সো আমরা দেখি, এই যে আমার এই পেজটার সাইজ কত, 1.9 MB, 1.9 MB, এবং টোটাল কয়টা রিকোয়েস্ট পাঠাচ্ছে, 105টা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাই না? পেজটা লোড নিতে কত সময় লাগছে, যিনি ইউকে থেকে ভিজিট করছেন ওয়েবসাইটটাতে, যিনি ইউকে থেকে ভিজিট করছেন, কারণ আমি সার্ভার তো ইউকেতে রেখেছি, তাই না? যে টেস্ট কোথা থেকে করবে, একজন ইউজার যখন marketish.uk-তে ভিজিট করতে চাবে, তার ইউকের একজন ইউজারের কত সময় লাগবে, সে 1.36 সেকেন্ড লাগবে। যদিও এটা আরও কমায় নিয়ে আসা যাবে, 1 সেকেন্ডের একটু বেশি সময় লাগবে, এটাকে 1 সেকেন্ডেরও কম সময় নিয়ে আসা সম্ভব যখন আমি সেটাকে পেজ স্পিড অপটিমাইজেশন করব। যদিও আমার এই ওয়েব পেজটাতে ডিজাইন করার ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করেছে, অনেক কিছু আমি কমিয়ে রেখেছি, যার কারণে এটার লোডিং স্পিড অনেক কম। কিন্তু যখন আমি আরও এটাকে কমাবো চেষ্টা করব, তখন দেখতে পাবো এটা আরও কমানো সম্ভব। এখন ধরেন একটা ওয়েবসাইট যদি লোড নিতে 5 সেকেন্ড লাগে, আপনি কি 5 সেকেন্ড, আপনি কি একটা ওয়েবসাইটের জন্য অপেক্ষা করবেন? আপনি কি সেই ওয়েব পেজটা লোড নিতে 5 সেকেন্ড অপেক্ষা করবেন? না। সেজন্য আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটার কি করা, আচ্ছা এটা না, সরি, যেমন আরেকটা ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের, হুম, এটাকেও যখন আমি লোড নিচ্ছি, যে ইউকে থেকে একজন ভিজিটর যখন ভিজিট করে ওয়েবসাইটটা লোড নিতে কতটা সময় নেয়, আমি দেখি, এটা অনেক সময় নেওয়ার কথা। আচ্ছা, সে 1 সেকেন্ড সময় নিচ্ছে, ঠিক আছে। পেজের সাইজ কত, 2.4 MB। এই পেজ সাইজটা যত ছোট হবে আপনার ওয়েবসাইটটা লোড নিতে তত কম সময় লাগবে। কথা ক্লিয়ার? পেজ স্পিড যত কম হবে তত, পেজের সাইজ যত কম হবে পেজ স্পিড লোড নিতে তত কম সময় লাগবে। এখন আমরা পরবর্তী কনসেপ্টে আসি। এখন আমরা কিভাবে করব এটা? প্রথমত আমাদের ওয়েবসাইটে ইমেজ আছে কয়টা, ইমেজ যতগুলো থাকবে সেই ইমেজের সাইজগুলোকে আমরা কি করব, কমিয়ে নিয়ে আসব। ইমেজ অপটিমাইজেশন করব, চুজ দ্য রাইট ফরম্যাট। কি করব আমরা, যেটা অরিজিনাল ফরম্যাট, যেমন তারা সাজেস্ট করছে জেপিজি, পিএনজি অথবা এসবিজি ফরম্যাট ব্যবহার করতে। আপনি যে ইমেজটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন অবশ্যই চেষ্টা করবেন ওয়েবসাইটে এসবিজিতে রাখতে, ঠিক আছে, বা ওয়েবপিতে রাখতে। যদি সম্ভব না হয়, যদি সেটার মধ্যে বেশি গ্রাফিক্যাল ইন্টারফেস না থাকে, যেমন আমাদের পার্সোনাল ছবি, কোনো একজন ব্যক্তির ছবি, কোনো একটা নেচারের ছবি, তখন আপনারা কি করবেন, পিএনজি কিংবা জেপিজিতে রাখতে। যদি কোনো ডিজাইন ইলাস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এসবিজিতে রাখার চেষ্টা করব। কম্প্রেস ইমেজ, ইমেজের যত ফাইল সাইজ থাকে, যেমন আমরা একটা ইমেজ যখন আপলোড করতে যাই বা একটা ছবি মোবাইলে তুলি কিংবা ডিএসএলআরে তুলি, ইমেজের সাইজ হয় 15 MB, 14 MB, 13 MB, বা মোবাইলে তুললে সেটা 3 MB, 4 MB, ঠিক আছে।
আপনি যদি 3 MB 4 MB দেন, একটা ওয়েব পেজের মধ্যে যদি 20টা ইমেজ থাকে, প্রত্যেকটা ইমেজ যদি 3 MB 4 MB করে হয়, তাহলে 20টা ইমেজ 3 দুগুণে 6, তাই না? বা 20টা ইমেজ থাকলে 20 দুগুণে 40 MB হয়ে যায় আপনার পেজের সাইজ, তাই না? 2 MB করেও যদি আমি চিন্তা করি, তাহলে 40 MB যদি পেজটা লোড নিতে সময় নেয়, তাহলে 40 MB সাইজ হয়, তাহলে আমার পেজটা লোড নিতে কী পরিমাণ সময় লাগবে? এখানে আমরা বুঝতে পাচ্ছি যে 2 MB হওয়ার কারণে আমার পেজের লোডিং টাইম নিচ্ছে 1 মিনিট 1 সেকেন্ড। যদি 40 MB হয় তাহলে আনুমানিক কত সেকেন্ড লাগবে? অনেক সময় লাগবে, তাই না? তো আমরা কি করব, ইমেজের সাইজগুলো গুগল সাজেস্ট করে 0 থেকে 100 kbps এর মধ্যে রাখতে, 100 KB মধ্যে রাখতে, ঠিক আছে? সো এটা আপনারা কিভাবে কম্প্রেস করতে পারেন? প্রথমেই আপনি 100 KB মধ্যে পারবেন না, ঠিক আছে? আপনি যদি কম্প্রেস ইমেজ লিখে সার্চ দেন, কিছু টুল পাবেন যেগুলো হচ্ছে ফ্রি, একেবারেই ফ্রি। আপনি এখানে ইমেজ আপলোড করে ইমেজের সাইজটাকে রিডিউস করে দিতে পারেন। যেমন আমি যদি এই ইমেজের সাইজটা আগে দেখে নিই, এখানে তো আপলোড করতে যাব, আমি যাচ্ছি হচ্ছে ডাউনলোডসে আসলাম, দেখি কি ইমেজ আছে। এই ইমেজটার সাইজ কত? ইনফো, এই ইমেজটার সাইজ হচ্ছে 94 KB, এমনিতেই ছোট। দেখেছেন, গুগলে আপলোড করে অনেক ছোট ফাইল। আমি দেখি এটার সাইজ কত, 1 MB, তাই না? এখন 1 MBর এই ফাইলটাকে আমি একটু ছোট করি। এই যে ফাইলটা, এটাকে আমি একটু কম্প্রেস করে ছোট করব। কম্প্রেস ইমেজেস, দেখি কত। এই দেখেন মাত্র কত এমবি, কত কেবি, 300 কত কেবির মধ্যে নিয়ে আসতেছে। ওকে দেখি, মাত্র 193 কেবিতে নিয়ে আসছে ইমেজের সাইজ, ঠিক আছে? আপনি যদি এটাকে আবার গুগলে আপলোড করেন, দেখবেন আরও ছোট হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে যদি আপলোড করেন, দেখবেন ইমেজ সাইজ ছোট হয়ে গেছে। তখন আপনার পেজের লোডিং স্পিড কম লাগবে এবং অল্প সময় ওয়েবসাইটটা লোড নিবে। ওকে, তাহলে আমরা কি করব, ইমেজকে ছোট করে নিব এবং ইমেজটা অবশ্যই জেপিজি, পিএনজি অথবা এসবিজি ফরম্যাটে রাখবো। রিসাইজ ইমেজের সাইজ যদি 5000 মেগাপিক্সেল হয়, এটা তো আপনার দরকার নেই। আপনি 1000 মেগাপিক্সেলের মধ্যে নিয়ে আসেন, 1200 মেগাপিক্সেলের নিয়ে আসেন, যেটা গুগলের স্ট্যান্ডার্ড সাইজ। যেমন একটা কভার ইমেজের জন্য কত সাইজ লাগবে, কভার ইমেজ সাইজ রিকমেন্ডেশন, গুগল রিকমেন্ডেশন যদি আমরা লিখি, আমরা পেয়ে যাব। দেখছেন 1024x576, 16:9, এই রেশিওতে যদি আপনি রাখতে পারেন, আবারও আপনার ইমেজটা কম্প্রেস হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ইমেজ সাইজ ছোট হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আমরা এখানে কভার সাইজ দিয়ে রাখছি, এটা হচ্ছে একটা কভারেজ সাইজ। তাহলে আমরা কি করব, ইমেজের সাইজ ছোট করে দিব। অল টেক্সট আমরা দেখিয়েছি কোথায় অল্টারনেটিভ টেক্সট দিতে হয় ইমেজের মধ্যে, তাই না? আমরা জানি। হ্যালো, না ভাইয়া, জানেন না? ভুলে গেছি। আচ্ছা, যখন একটা ইমেজ আপনি আপলোড করতে নেন, যেমন একটা নতুন ফাইল এখানে আপলোড করব, এই ইমেজটাই আপলোড করব, সে আমাকে রাইট সাইডে ইমেজ অল্টারনেটিভ টেক্সট বলবে দিতে। আচ্ছা, এখানে বলে নাই, এই যে ওপেন করার পর এই যে অল্টারনেটিভ টেক্সট, এখানে আমরা কিওয়ার্ডকে ফোকাস করে আমরা কি করব, কিওয়ার্ডের সাথে এই যে ইমেজটা সেটা সামঞ্জস্যতা রেখে এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দিব। আপনার ইমেজটা যদি লোড নিতে সময় নেয় কিংবা লোড নিতে না পারে কোনো কারণে, তাহলে ইমেজ না থাকলেও সেখানে অল্টারনেটিভ টেক্সটটা আপনাকে সেখানে সেই ভিজিটরকে দেখাবে। ওকে, সো ইমেজের অল্টারনেটিভ টেক্সট দিব। লেজি লোড ব্যবহার করব, বিভিন্ন প্লাগ ইন আছে ওয়ার্ডপ্রেসের, লেজি লোড প্লাগ ইন, ঠিক আছে? যদি আমরা লিখে সার্চ করি লেজি লোড, এখন এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা কি দেখা দিতে হবে? লিখে যদি সার্চ করেন, এই যে লেজি লোড প্লাগ ইন আছে, ফ্রিতে আছে, পেইড আছে, যে A3 লেজি লোড, এগুলো আপনার ইমেজগুলোকে লোড নিতে যখনই আপনি ভিজিট করতে যাবেন, নিচে নামবেন। যেমন একটা এক্সাম্পল, এটা হচ্ছে
MF সরকারের ওয়েবসাইটটাতে ভিজিট করি। দেখেন ওয়েবসাইটে আসলাম, আমি একটু নিচে নামি, দেখেন ইমেজটা যখন আমি যখন নিচে নামবো ইমেজটা তখন আসবে, লোড নিবে। ওকে, এর আগে কিন্তু লোড নিবে না, আসবে না। আমি কোন পেজটাতে যেন দেখেছিলাম, আমি যখন নিচে আসি, এই যে দেখছেন, আমি যখন এই জায়গাটাতে সেকশনটাতে আসবো তখনই পেজটা এই ইমেজটা লোড নিবে, কারণ লেজি লোড দেয়া। ঠিক আছে, পেজ তখনও লোড নেবে না, সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে যখন আপনি ভিজিট করে ওই নির্দিষ্ট স্পেসটাতে, ওই নির্দিষ্ট লোকেশনটাতে আসবেন, তখন লেজি লোডটা কাজ করবে। সার্ভার স্কেলড ইমেজ, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে মেরে রাখেন। ওকে, স্ট্রাইপ মেটাডাটা, ইমেজের ফাইল সাইজ ছোটো করার একটা মাধ্যম হচ্ছে মেটাডাটা কমায় ফেলা। স্ট্রাইপ মেটা ডাটা, অনেক ধরনের ডাটা থাকে, ইমেজটা কোথা থেকে ক্যাপচার করা হয়েছে, কোন ডিভাইস থেকে করা হয়েছে, কোন হচ্ছে কোন প্ল্যাটফর্ম দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, অনেক ধরনের শত শত মেটাডাটা থাকে। এগুলো যত কমায় নিয়ে আসবেন তত আপনার ইমেজটা কী হবে, ফাইল সাইজ ছোটো হবে। যেমন এখানে অনেক ফাইল সাইজ দেয়া, যেমন কবে তোলা হয়েছে, কবে এডিট করা হয়েছে, আপনার তো এগুলোর প্রয়োজন নেই। আছে, যখন গুগল আপলোড দিবেন, আপনার সার্ভারে আপলোড দিবেন, আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। ট্রাই ওয়েবপির প্লাগ ইন আছে ওয়ার্ডপ্রেসের, এই প্লাগ ইনটা ইনস্টল দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবপি প্লাগ ইন, এটা হচ্ছে গুগল বলে যেটা হচ্ছে নেক্সট জেনারেশন ফরম্যাট। আপনার ওয়েবসাইটে যত ইমেজ থাকবে এটাকে যদি আপনি কনভার্ট করে দেন এই সমস্ত প্লাগ ইন দিয়ে, আপনার ওয়েবপির ফরম্যাটের ইমেজের সাইজগুলো অনেক ছোট থেকে ছোট হয়। বুঝছি, ওয়েবসাইটের ইমেজের প্লাগ ইন যখন আপনি ওয়েবপিতে কনভার্ট করবেন ইমেজটাকে, আপনি 100 এমবির ইমেজ আপলোড করলে সেটাকে 60 কেবিপিএসে নিয়ে আসবে, 100 কেবিতে ইমেজ আপলোড করলে সেটা 60 কেবিতে নিয়ে আসবে, অনেক ছোট করে ফেলবে ইমেজের সাইজটা, এতে করে আপনার লোডিং স্পিড বৃদ্ধি পাবে। প্লাগ ইন দ্যাট হ্যাজ অল ফিচার্স, এই যে ভাইয়া ইমেজের সাইজ ছোট করবে কিন্তু ইমেজের কোয়ালিটি কি ঠিক থাকবে? মানে অনেকটা রিডিউস হবে, কিন্তু রিডিউস হলো যেটা পারফেক্টলি দেখা যায়, ভালো দেখা যায় সেটা ইউজ করা। ঠিক আছে, এই যে প্লাগইনটা এইভাবে কাজ আর করে। ভাইয়া ওই যে আপনি বললেন স্ক্রিনশট দিতে, ভিডিওটা তো মানে রেকর্ডেড হয়ে আপনি আপলোড দিবেন না? হ্যাঁ হ্যাঁ, অলরেডি আপলোড হচ্ছে। হ্যাঁ, যদি আপনাদের সেটা। প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে একটা একটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আচ্ছা। আচ্ছা ইমেজ গেল, ইমেজ অলরেডি যদি আপনি কম্প্রেস করে ফেলেন আপনার ওয়েবসাইটের স্পিড অর্ধেক কমে যাবে। যদি সেটা প্রথমে 5 সেকেন্ড লাগতো পুরো ওয়েবসাইটটা লোড নিতে, তখন সেটা 4 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা লোড নিয়ে ফেলবে ইমেজের সাইজ ছোটো হওয়ার পর। ঠিক আছে, বাকি 3 সেকেন্ড আপনাকে অন্যান্য মাধ্যমে কমায় আইনা সেটাকে 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে, বা তার চেয়ে কম সেকেন্ড, মিলি সেকেন্ডে। ঠিক আছে, মিলি সেকেন্ডে কখনোই আসে না, যদিও ওয়েবসাইটগুলো 1 সেকেন্ডও আসারও সম্ভব না। যেমন facebook.com-টা যদি আপনি দেখেন সেখানেও দেখবেন যে 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে। ঠিক আছে, আপনি যদি facebook.com বা অনেক বড় বড় ওয়েবসাইটটা যদি আপনি চেক করেন দেখতে পাবেন তাদের অনেক সময় লাগে লোড নিতে। যেমন আমি যদি স্পেসিফিক ইউএসএ থেকে দেখি কত সেকেন্ড লাগে, আসতে থাকুক। আচ্ছা, আমরা কি করব, ইমেজে আমাদের ওয়েবসাইটে যত HTML থাকবে, যত জাভা স্ক্রিপ্ট থাকবে, যত CSS থাকবে, সমস্ত CSS HTML জাভা স্ক্রিপ্ট ফাইলগুলোকে কী করব, মিনিফাই করব, ছোট করে নিয়ে আসব। ঠিক আছে, কিভাবে ছোট করে, একটা ম্যানুয়াল প্রসেস হচ্ছে যে আমরা ওয়েবসাইটটাতে ভিজিট করলাম, ধরেন এটা হোম পেজের ওয়েবসাইটে আসার পর আমি যদি এই পেজটার ভিউ পেজ সোর্সে যাই সমস্ত কোড দেখতে পাবো, তাই না? এটা হচ্ছে হোম পেজের জন্য। আমি এটাকে পুরোটা কন্ট্রোল-C দিলাম, কপি করলাম, HTML CSS কম্প্রেসর আসলে বিভিন্ন ওয়েবসাইট পাবো, যেখানে আমি যদি সমস্ত কোডগুলো এখানে দেই সে আমাকে এটা কম্প্রেস করে ছোট করে দিবে। এটা যদি পুরো ফাইলটা লোড নিতে দেখেন, আগে কত সময় লাগতো, 6 সেকেন্ড, 61,000 ছিল, এটা 3,000 কমায় ফেলছে। ঠিক আছে, সাইজ ছোট করে নিয়ে আসছে, কিভাবে, কম্প্রেস করার মাধ্যমে, যেখানে স্পেস ছিল স্পেসগুলো ছোট হয়ে ফেলছে। আপনার কাজ হবে এগুলোকে আবার কপি করে যে পেজটাতে এই কোডগুলো থাকবে সেটাতে নিয়ে আসা। আর এভাবে করা পসিবলও না, একটা ওয়েবসাইটের মধ্যে শত শত পেজ থাকে। আপনি কয়টাতে করবেন, এজন্য আপনার বিভিন্ন প্লাগইন আছে। ঠিক আছে, এই যে এখানে সে বলছে যে অটো অপটিমাইজ,
এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন, এই প্লাগইনটা আপনাকে এই ফিচার দিবে যে আপনার HTML CSS কম্প্রেস করা, জাভাস্ক্রিপ্ট কম্প্রেস করা, আপনার শত শত ফিচার দিবে এই প্লাগইনটা। ঠিক আছে, অটো অপটিমাইজ, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো কি পেইড নাকি ফ্রি নন আছে, পেইড? ম্যাক্সিমাম পেইড। ঠিক আছে, আর আরেকটা টুল আছে, আমি কিছুক্ষণ পর বলছি, সেই একটা প্লাগইনে আপনার সব ফিচার পাবেন, কিন্তু পেইড, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। ওকে, আচ্ছা, এরপর আছে কি, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্লাগইন আমি দেখাচ্ছি, যে আপনি যদি চান যে প্রত্যেকটা পারফরমেন্সের জন্য আলাদা আলাদা করে প্লাগইন ইউজ করবেন ফ্রিতে, তাহলে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, কিন্তু চাচ্ছেন যে না আমি এক প্লাগইনের মাধ্যমে, যত বেশি প্লাগইন ইনস্টল দিবেন আপনার পেজের স্পিড, লোডিং স্পিড কিন্তু তত বাড়তে থাকবে। কারণ প্রত্যেকটা প্লাগইনের ভিতরে HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো ইনসার্ট থাকে। আপনি ইনস্টল করছেন মানে ওই যে কম্প্রেস করা যে ফাইলগুলো সেটা আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে প্লাগইনের মাধ্যমে। নিজের ওই প্লাগইনের মধ্যে যত HTML CSS জাভাস্ক্রিপ্ট আছে, PHP আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আছে কি সিডিএন। সিডিএন হচ্ছে যেমন ক্লাউডফেয়ার সিডিএন। ক্লাউডফেয়ার হচ্ছে কি একটা সিডিএন প্ল্যাটফর্ম, সে ফ্রিতে দিচ্ছে। আপনি যদি এটা ইউজ করেন, এটা আপনাকে কি কি অনেক ধরনের শত শত সুবিধা দেয়। আপনার যে লোকেশন, যদি আপনার ওয়েবসাইটে US থেকে বেশি ভিজিটর পাঠায়, তাহলে আপনার সার্ভারটা USA পাঠিয়ে দিবে। যদি UK থেকে ভিজিটর পান, UKতে পাঠিয়ে দিবে তাদের সার্ভার। লোডিং স্পিড কমে যাবে। আবার আপনার ওয়েবসাইটে যদি কেউ ম্যালওয়্যার অ্যাটাক করতে চায়, সেটা আপনার ক্লাউডফেয়ার আপনাকে সেটার জন্য নোটিফিকেশন পাঠাবে, আপনি সেটা তখন সলিউশন করতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি কেউ ব্রুট ফোর্স অ্যাটাক মারে, সেটা সে এই ক্লাউডফেয়ার অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং সেটাকে প্রিভেন্ট করবে। কেউ ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারবে না। আবার যদি আপনার ওয়েবসাইটে কেউ বট লাগায় দেয়, যে আপনার ওয়েবসাইটে শত শত ট্রাফিক আসতেছে বটের মাধ্যমে, বিভিন্ন টুলের মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে, কিন্তু অরিজিনাল রিয়েল ট্রাফিক না, তাহলে কি হবে, সেটাও আপনার ক্লাউডফেয়ার সেট আপ মানে হেল্প করবে, সেটা হতে দিবে না। ঠিক আছে, সো আপনি সিডিএন ব্যবহার করবেন, ক্লাউডফেয়ার। আবার আপনার HTML CSSকে এখানে কম্প্রেস করা যায়, আবার ফ্রিতে SSL পাওয়া যায়, অনেক ফিচার আছে সিডিএন এই ক্লাউডফেয়ারে। সো ম্যানুয়াল, আচ্ছা ম্যানুয়াল ছিল। তো আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে মিনিফাই করে নিয়ে আসা, ছোটো করে নিয়ে আসা। ইনেবল ব্রাউজার ক্যাশিং, ব্রাউজার ক্যাশ, ব্রাউজার ক্যাশে হেল্প করে আপনার ওয়েবসাইটটা, যখন আমি আমার এই ব্রাউজারে জীবনে একবার ভিজিট করছি, সেই ফাইলটাকে কি করবে, আমার যে লোকাল সার্ভার আছে, আমার যে ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারে একটা ফাইল আকারে রেখে দিবে। পরবর্তীবার যখন কোনো একজন ভিজিটর ভিজিট করতে যাবে, তাকে আর সার্ভারের রিকোয়েস্ট পাঠাবে না, ব্রাউজারের রিকোয়েস্ট পাঠাবে না, সে আইসা পাঠাবে হচ্ছে তার এই ব্রাউজারের যে লোকাল সার্ভার সেখানে। এতে করে আরও যে 10টা 20টা রিকোয়েস্ট অনলাইনে যেত ওয়েবসাইটকে অ্যাক্সেস করার জন্য, বারবার যেত, সেই সময়টা আপনার বেঁচে যাবে। এতে করে আপনার লোডিং স্পিড বেড়ে যাবে। তো ব্রাউজার ক্যাশিংয়ের জন্য বিভিন্ন প্লাগইন আছে, আপনি লিখে সার্চ দিলেই পাবেন। আমরা সর্বসাকুল্যে যত ধরনের এখানে কাজ করব, ম্যাক্সিমাম কাজ আমরা WP রকেট স্পিড অপটিমাইজেশন থেকে শুরু করে এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট কম্প্রেশন সবগুলো আমরা এই একটা প্লাগইন দিয়ে করতে পারবো। এটা পেইড, আবার বাংলাদেশ থেকে কেনা যায় 200-300 টাকা দিয়ে। ঠিক আছে, এই প্লাগইনটা দিয়ে 200-300 বা 500 টাকা দিয়ে কেনা যায়। এই প্লাগইনটা আপনার সমস্ত কাজ আপনার করে দিবে। ওকে, কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। এই যে ইউজে সিডিএন স্পেসিফিকলি, আগে এখানে যেটা ছিল সেটা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্টকে কম্প্রেস করার জন্য। এখন আবার স্পেসিফিকলি বলছে যে তুমি সিডিএন অবশ্যই ইউজ করো। এর মধ্যে ক্লাউডফেয়ার অন্যতম, অ্যামাজন ফ্রন্ট, ক্লাউড ফ্রন্ট আছে, ফাস্টলি আছে। আমি ফাস্টলি এবং ক্লাউডফেয়ার এই দুইটাই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে যে ক্লাউডফেয়ারটা বেস্ট। ক্লাউডফেয়ারটা কীভাবে করতে হয় সেটা দেখে নেবেন। রিডিউস সার্ভার রেসপন্স টাইম, সার্ভার রেসপন্স টাইম কীভাবে কমানো যায়, যত ধরেন আপনার একটা পেজ লোড নিতে অনেক সময় নিচ্ছে, আপনার একটা পেজে লোড নিতে সময় নিচ্ছে কারণ কি অনেক বেশি রিকোয়েস্ট যাচ্ছে। কীভাবে বুঝবেন কত বেশি রিকোয়েস্ট যাচ্ছে, এই যে দেখেন এখানে রিকোয়েস্ট কয়টা যাচ্ছে, মাত্র 37টা। ঠিক আছে, আমি যখন আমার পেজটা দিচ্ছি, মার্কেট ইস দিচ্ছি, এখানে কয়টা রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারের কাছে, যে আমার এই পেজটাকে লোড নেওয়ার জন্য। এই রিকোয়েস্টের উপর বেস করে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড আসবে। আপনি যদি এই রিকোয়েস্টগুলো কমাতে পারেন, এখন কিভাবে কমাবেন, যেখানে আপনার যেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো প্রয়োজন নেই সেটা অফ করে দিবেন। কি প্লাগইন, WP অপটিমাইজ একটা প্লাগইন দেখিয়েছি, অটো অপটিমাইজ, সেই প্লাগইনটার মাধ্যমে করা যায়। ঠিক আছে, সেই প্লাগইনটার মাধ্যমে আপনি কি করবেন, যে পেজটাতে লোডিং মানে আপনি কোনো ভিজিটর ভিজিট করে না, কোনো প্রয়োজন নাই, সেখানটাতে আপনি রিকোয়েস্টগুলো অফ করে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন এখন লোডিং টাইম কত মিলি সেকেন্ডে আসছে,
815 মিলি সেকেন্ড। কোন দেশ থেকে? ইউএসএ থেকে। ইউএস থেকে যদি কেউ ভিজিট করে তাহলে 815 মিলি সেকেন্ডের মধ্যে আমার এই ওয়েবসাইটটা লোড করবে। বুঝছি? রিকোয়েস্ট টাইম যত কমাইতে পারি, এখন রিকোয়েস্ট টাইম কমাইতেছি কীভাবে? আমরা HTML CSS এর এই ফাইলগুলোকে যে ইউজ ক্যাশিং ব্যবহার করব। এটা একটু আগে CDN এ বললাম যে ক্যাশ করা যাবে, আবার এখানেও বললাম ক্যাশিং করা যাবে। তাহলে আমরা কি করব? রিডিউস টাইমটা করতে পারি ক্যাশিং করার মাধ্যমে, প্লাগইনের মাধ্যমে। অপটিমাইজ ডাটা কোয়েরিজ, আপনার যে সার্ভার থাকবে সেই সার্ভারের কিছু ডাটাবেস থাকে, সেই ডাটাবেসটাকে অপটিমাইজ করা যায়। সেটা যদি 10 মিলি সেকেন্ডও যদি কমাইতে পারেন আপনার ওয়েবসাইটটা অনেকটা বেঁচে যাবে। সার্ভারটাকে অপটিমাইজ করা যায়, বিভিন্ন প্লাগইন আছে, প্লাগইনগুলোর মাধ্যমে ডাটাবেসগুলোকে অপটিমাইজ করা যায়। ওকে, সো ডাটাবেসগুলো আমরা অপটিমাইজ করব। মিনিফাই HTTP রিকোয়েস্ট মিনিমাইজ, এই যে রিকোয়েস্ট যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনার রিকোয়েস্ট কমে যাবে। ইনেবল কম্প্রেশন, আপনি ফাইলগুলোকে যেটা একটু আগে দেখালাম যে HTML CSS কম্প্রেস করবেন, সেটাই কম্প্রেশনটা এখানে ওপেন করে দিলে আপনার রেসপন্স টাইম কমে যাবে। আবার ইউজ কন্টেন্ট ডেলিভারি, CDNটা ব্যবহার করলে আপনার কী হবে? সার্ভার রেসপন্স টাইম কমে যাবে। এতে করে আপনার ওয়েবসাইটটা অনেক লোডিং সময় বেঁচে যাবে, অনেক অল্প সময়ের মধ্যে খুব দ্রুত লোড নেবে। ইমপ্লিমেন্ট লোড ব্যালেন্সিং, এটা হচ্ছে যারা অনেক বড় বড় প্ল্যাটফর্ম তাদের জন্য লোড ব্যালেন্সিং, আমাদের জন্য না। আপগ্রেড সার্ভার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, আপনার যে সার্ভারটা আছে সেটাকে রেগুলারলি আপডেট রাখা। যেমন PHP একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে PHP সার্ভার, আপনাদের যে সার্ভারটা থাকে, আমি অলওয়েজ, আপনারা যারা আমার থেকে হোস্টিং নিয়েছেন, আমি এটাকে অলওয়েজ আপ টু ডেট রাখি। কারেন্ট যে সার্ভারের PHP সার্ভারটা থাকে সেটাই আমি ব্যবহার করি, এতে করে আমার লোডিং স্পিড বেড়ে যায়। ওকে, অনেক হোস্টিং প্রোভাইডার আছে তারা বছরের পর বছর ওল্ড ভার্সনগুলো ব্যবহার করে, তারা সার্ভার নিয়ে কোনো কাজই করে না। কারণ কি? তাদের কোনো স্কিল নাই, নলেজ নাই এটা কীভাবে করতে হয়। ঠিক আছে, সো অলওয়েজ এটাকে আপডেট করে রাখতে হয়। জিজিপ কম্প্রেশন কি? এটা হচ্ছে যেটা আমরা একটু আগে বললাম, আপনার HTML CSS ফাইলগুলোকে কম্প্রেস করা, ইমেজগুলোকে কম্প্রেস করা, অনেক কিছু এখানে কম্প্রেস করে দেয় জিজিপ কম্প্রেশন। প্লাগইন লিখে সার্চ করলে আপনি জিজিপ কম্প্রেসর প্লাগইন পাবেন, যেখানে আপনার সার্ভারের মধ্যে কিছু কোড থাকে। সার্ভারের মধ্যে কি থাকে? কিছু কোড থাকে, সেই কোডগুলোকে সে ছোট করে নিয়ে আসে। এতে করে যে অ্যানজেনিক সার্ভার, আমরা যে সার্ভারটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যানজেনিক সার্ভার ব্যবহার করছি। আর অনেক ধরনের সার্ভার আছে যে ফাইলগুলোকে ছোট করে নিয়ে আসে কম্প্রেসর। এটা আপনারা যারা হোস্টিং আমার কাছ থেকে নিয়েছেন তারা তাদেরটা প্রত্যেকটা এটা কী করা? ওপেন করা। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো কোশ্চেন করা মানে এটা নিয়ে মানে কোনো অরিড হওয়ার কিছু নাই। ওকে, এটা আমি করে দিচ্ছি। আবার প্লাগইনের মাধ্যমে জিজিপ কম্প্রেশন অপশনটা পাবেন, যেখানেই পাবেন সেটা অন করে রাখবেন। ওকে, ইলিমিনেট রেন্ডার ব্লকিং। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সাদি আপু, হ্যালো। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি কন্টিনিউ করব। এই যে PHP অপটিমাইজেশন, এটার আন্ডার ভাইয়া আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি বলছি PHP অপটিমাইজেশনের আন্ডারে যে টপিকগুলো বললেন সবকটা তো এক একটা প্লাগইন, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, কিন্তু এখানে যে হ্যাঁ, টপিকটা আছে সেটা এখানেও এখন আছে, এখানেও আছে। কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে এই জিনিসটা যখন আপনি পাবেন সেটা যাতে আপনি মানে ইমপ্লিমেন্ট করেন। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে কীভাবে আলাদাভাবে আপনাকে এসইওতে হেল্প করবে, পেজ স্পিড বৃদ্ধি করতে। আচ্ছা, সেটাই আমি এখানে একই টপিক দেখবেন ভিতরে ভিতরে অনেক জায়গায় আছে। আর কারো কোনো কোশ্চেন? ওকে, রেন্ডার ব্লকিং রিসোর্সেস, HTML CSS কে মিনিমাইজ করা। ঠিক আছে, লোড CSS অ্যাসিঙ্ক্রোনাসলি, অনেক প্লাগইনের মধ্যে এটা থাকে, অনেক প্লাগইনের মধ্যে এটা থাকে না। WP রকেটের মধ্যে আছে, আরেকটা হচ্ছে অটো অপটিমাইজ যে প্লাগইনটা, এই দুটো প্লাগইনের মধ্যে এটা আছে। সো এটা করে দিবেন। অ্যাসিঙ্ক্রোনাসলি হচ্ছে যখন প্রয়োজন পড়ে সিএসএসটা, যেমন ফুল ওয়েবসাইটের সিএসএস তো আমার এই পেজটা লোডিং নেওয়ার সময় প্রয়োজন নেই। আমার যখন অ্যাবাউট পেজটাতে ভিজিট করব তখন যে সিএসএসটা আমার প্রয়োজন পড়বে তখন যাতে সেই সিএসএসটাই লোড নেয়, অন্য কোনো সিএসএস কোড যাতে আমার লোড না নেয়। ঠিক আছে, তারপর কি আছে?
ডেফার জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন, এটা সেম। ডেফার মানে হচ্ছে যে যখন প্রয়োজন পড়বে তখন জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট লোডিং, এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে আপনি করে নেবেন। সিএসএস ডেলিভারিটা অপটিমাইজ করতে হবে, প্রিলোড ক্রিটিক্যাল রিসোর্সেস, যেটা ক্রিটিক্যাল, যেটা প্রয়োজনীয়, ঠিক আছে, সেটাকে আপনাকে কী করতে হবে, প্রিলোড নিতে হবে। প্লাগইনের মধ্যে অটো অপটিমাইজ প্লাগইনটার মধ্যে এই অপশনটা আছে, ডাব্লিউপি রকেটের মধ্যে মেবি নাই। ওকে, আর আপনারা এই দুটো প্লাগইনই সবসময় ব্যবহার করবেন, অটো অপটিমাইজ আরেকটা হচ্ছে ডাব্লিউপি রকেট। অপটিমাইজ থার্ড পার্টি স্ক্রিপ্টস, আচ্ছা, ইউজ ব্রাউজার ক্যাশিং, তো আমরা বললাম। অ্যাবভ দ্য ফোল্ড, অ্যাবভ দ্য ফোল্ড বলতে বোঝাচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, আমার যে এই কম্পিউটারের এখান থেকে ধরে এই নিচ পর্যন্ত, এই যে নিচ পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, ধরুন আমি মার্কেট হিসেবে ভিজিট করি, মার্কেট হিসেবে ভিজিট করার পর আমি যতটুকু দেখতে পাই এখান থেকে ধরে, এই যে এখান থেকে ধরে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার অ্যাবভ দ্য ফোল্ড। এর মধ্যে চেষ্টা করবেন কোনো ইমেজ না রাখতে, কোনো ভিডিও না রাখতে, যেটা লোড নিতে অনেক সময় নেয়। আমি যে ইমেজগুলো দিয়েছি বা আইকনগুলো দিয়েছি এটা অনেক ছোট সাইজ, ঠিক আছে, যার কারণে এটা অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে আমার ধরে নিচ্ছে। আচ্ছা, আমি যদি চেক করি অ্যাবভ দ্য ফোল্ড আমার কোনটা, কতটুকু ফাইল হচ্ছে আমার অ্যাবভ দ্য ফোল্ড, তাহলে আমি খুব সহজে এটাকে অপটিমাইজ করতে পারবো। এটা আমাকে দিচ্ছে হচ্ছে অ্যাবভ দ্য ফোল্ড বোঝাচ্ছে, আমি যদি এই যে এখানে যদি আসি, এই যে এইটুকু হচ্ছে আমার অ্যাবভ দ্য ফোল্ড, ডেস্কটপে যাই, এইটুকু হচ্ছে আমার অ্যাবভ দ্য ফোল্ড। ওকে, এ দেখেন আমার এগুলো সব সবুজ বাতি জ্বলে। যদি লাল বা সবুজ বাতি মানে হচ্ছে আমার এটা বেস্ট পারফর্ম করতেছে, 50 থেকে 89 মানে আমাকে আরেকটু কাজ করতে হবে, আর 0 থেকে 49 মানে আমাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। ওকে, এগুলোকে আরও ছোটো করা যায়, কমানো যায়। এইটুকু হচ্ছে আমার অ্যাবভ দ্য ফোল্ড। আবার গুগলও চেক দিতে পারেন, অ্যাবভ দ্য ফোল্ড চেকার। আপনি কখনো এখানে কোনো ভারী কোনো কিছু রাখবেন না, ওকে, যেটা আপনার লোড নিতে হিউজ টাইম নেবে, এতে মাথায় থাকবে। ওকে, তাহলে ভাইয়া ওই যে আমরা যারা ওয়েবসাইটে মানে ছবি ইউজ করি নামের পিছনে বা সাইডে, সেগুলো কি আমাদের লোড নিতে সময় নেবে বেশি? মানে ধরেন এই যে হ্যাঁ, ইমেজের কাভার সাইজটা যদি পেজটা আর ছোট কি। না হয়, ইমেজের সাইজটা যদি ছোট না হয় তাহলে লোড নিতে অনেক সময় নিবে, আর এটা আপনার এসইওতে হিউজ ইম্প্যাক্ট ফেলবে। ওই যে আমরা ওয়েব কোর ভাইটাল পড়ছি না, এটা কিছুক্ষণ হুম পর হুম। পড়ব, এখানে আপনার ইম্প্যাক্ট ফেলবে, ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আর উম, এটা যাদের খারাপ তাদের এসইওতে তারা খারাপ অনেকটা। তাহলে কি ছবি না দেওয়াটাই ভালো? এই জন্য ব্যাকগ্রাউন্ডে কখনো ছবি ইউজ করবেন না। এই যে এখানে এখানে কালার দেখেন, আমি আমার ওয়েবসাইটে ওকে। কালার দিয়েছি, হুম হুম কালারে হুম কিন্তু হুম। লোড নেয় না, ইমেজ জি। থাকলে লোড নিতে হয়। এই যে ওরা দেখেন ইমেজ ওর কালার কোনটা ব্যবহার করেছে দেখতে হবে। বুঝছি। জি ভাইয়া। ওকে, এখানে একটা কি প্রবলেম করলাম, আবার ফুল স্ক্রিন থেকে সরে গেল। সেটা নিয়ে পরে দেখছি। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তারপর আমরা আসি মিনিমাইজ রিডাইরেক্ট। কোনো ওয়েবসাইটে বেশি একটা রিডাইরেকশন থাকতে পারবে না, যদি পেজটা প্রয়োজন না পড়ে ডিলিট করে দিবেন। আর কোনো 404 থাকতে পারবে না। এসএসএল কনফিগারেশন হচ্ছে যে এটা যদি থাকে তাহলে তো রাখতে হবে, না থাকলে আপনাকে এটা সেট আপ করতে হবে কোনোভাবে। সিডিএন ইউজ করলে সেটা চলে আসে। ইউআরএলগুলো অপটিমাইজ করতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে অলরেডি আলোচনা করেছি। ভাইয়া এসএসএল কনফিগারেশন কিভাবে করব? সেটা যারা আপনারা ডোমেন হোস্টিং আমার কাছে নিয়েছেন তারা অলরেডি পেয়েছেন। আর যখন এটা ডোমেন ওকে। কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, তাদের কাছে অলরেডি হুম যে হুম। এসএসএল দেয়া আছে। এসটা মানে হচ্ছে এসএসএল কাজ করে, সিকিউর শেল। ওকে। বুঝতে পারছি। ভাই আজকে আর এটা শেষ করে দিই এই টপিকটা।
ভাইয়া আপনি মানে আপনার কাছ থেকে আমরা যারা ডোমেন হোস্টিং নিচ্ছি তারা তো ঠিক আছে সিকিউর, কিন্তু যারা হচ্ছে কি নিজেরা কিনতে চায় তখন এটা মানে তখন কি এটা তখন নিজেরাদের রিসার্চ করে যেখান করে থেকে সেট করতে হবে? যেখান থেকে আপনি হোস্টিং কিনছেন সেখানে হ্যাঁ। আপনাকে ফ্রিতে দিবে। যদি না দেয় তাহলে আপনি কি হুম। করবেন, সেটা আপনি ক্লাউড ফেয়ারের সাথে কানেক্ট করে দিয়ে আপনি এটা সলিউশন করে দেবেন। ক্লাউড ফেয়ার আপনাকে ফ্রিতে এসএসএল দিয়ে দিচ্ছে। ওকে, কোনো প্যারা নিতে হবে না। আচ্ছা, তারপর অপটিমাইজ সিএসএস ডেলিভারি, রিডাইরেকশনটা ঠিক করবেন, এবং অ্যাসিঙ্ক্রোনাস যেটা যেটা বলছিলাম, এই যে জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো থাকবে সেখানে অ্যাসিঙ্ক শব্দটা এখানে অ্যাড হবে। এতে করে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বৃদ্ধি পাবে। ওকে, তারপর হচ্ছে অপটিমাইজ, আর এটা প্লাগইনের মাধ্যমে করে দিলেই হয়, ডাব্লিউপি রকেটের মধ্যে আছে। মিনিমাইজ সিএসএস ডেলিভারি, মিনিফাই সিএসএস করতে হবে, কম্বাইন সিএসএস। যে ফাইলগুলো ধরেন একই সিএসএস ফাইল একটা ফাইলের মধ্যে রাখলেই হয়, আমি কি করছি 10টা জায়গায় রেখেছি, এতে করে 10টা ফাইলের মধ্যে রেখেছি, এতে আপনার লোডিং স্পিড বেড়ে যাবে। ধরেন একটা ডিমের অনেকগুলো ডিম, আপনি যদি আলাদা আলাদা রাখেন ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। যদি আপনি এক জায়গায় রাখেন কি হবে, আপনার খুব সহজে এগুলো সবগুলো একসাথে সিকিউর আকারে থাকবে। ভাঙলে সবগুলো ভাঙবে, না হলে কোনোটাই ভাঙবে না। সো এই জন্য আপনি কী করবেন, সবগুলোকে এক ফাইলে নিয়ে আসার চেষ্টা করবেন। যদিও এটা করা সম্ভব হয় না একটা ওয়েবসাইটে, কিন্তু বড় বড় যারা এসইও করে, যারা ডেভেলপার, তারা এটা করে। ঠিক আছে, তারা ডেভেলপারের সাথে বসে আমার এটা প্রয়োজন, তখন তারা এটা করে ফেলে। আচ্ছা, তারপরে হচ্ছে ডেফা সিএসএস লোডিং, HTTP2, এটা হচ্ছে যারা সার্ভার প্রোভাইড করে সে সমস্ত সার্ভারে HTTP2 ইউজ করতে হয়। অনেকে দেখবেন যারা পুরানো ভার্সনের সার্ভার হোস্টিং সেল করে, তারা বেসিক্যালি 1.1 আপনার ওয়েবসাইটটা সেটা HTTP2 চেকার কিনা, HTTP2 চেকার লেখে সার্চ করেন, কোন ভার্সন সেটা আপনি চেক করবেন। HTTP2 চেকিং, যেমন আপনার ওয়েবসাইটের নাম কি, মার্কেটার ঋতু, তাই না? এটা কি 1.1-এ আছে নাকি 1.2-তে আছে, সেটা আমরা চেক করছি। আপডেটেড ভার্সনে আছে, অনেক ওয়েবসাইট পাবেন 1.1-এ, শত শত, এটা ডিপেন্ড করে এই যে আপনি 2 ইউজ করছেন। ঠিক আছে, তার মানে আপনি আপডেটেড ভার্সনটা ইউজ করতেছেন, এতে আপনার লোডিং স্পিড বেড়ে যাবে। মাথায় থাকবে, এটা তো আমরা দিয়ে দিচ্ছি হোস্টিংয়ের মধ্যে। প্রিলোড সিএসএস রিসোর্সেস, ওই যে অটো অপটিমাইজ যে প্লাগইনটা আছে, সে প্লাগইনটার মধ্যে এই ফিচার আছে প্রিলোডিং, যে যখন এই ইমেজটা আসবে দেখতে তখনই শুধুমাত্র প্রিলোডিং দিবেন, এর আগে আপনি কোনো প্রিলোডিং ইউজ করবেন না। ওকে, ওকে, তারপর কি আছে, অপটিমাইজ সিএসএস ফ্রেমওয়ার্ক। আপনি যে সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা আপনাদের জন্য না, যারা রিয়্যাক্ট বা অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে ব্যবহার করছে, লারাভেল দিয়ে করছে, তাদের জন্য এটা। ইউটিলাইজ ব্রাউজার ক্যাশিং, এটা তো অলরেডি একটা প্লাগইনের কথা বললাম। এতে করে সিএসএস অপটিমাইজ করে দিলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যাবে। রিডিউস দ্য নাম্বার অফ প্লাগইন, যত কম প্লাগইন ব্যবহার করা যায়। আপনার একটা ছোট্ট ফিচার, এটা প্রয়োজনই নাই, আপনি আন্তাজে প্লাগইন ইনস্টল দিয়ে রাখছেন, এতে আপনার লোডিং স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, যত কম প্লাগইন ব্যবহার করা যায়। থার্ড পার্টি স্ক্রিপ্টস, অনেক প্লাগইনের মধ্যে অনেক স্ক্রিপ্ট থাকে, সেগুলো ডিলিট করে দিবেন। অনেক স্ক্রিপ্ট অটোমেটিক্যালি আমাদেরকে ইউজ করতে হয়, যেমন আমরা সার্চ কনসোল ইউজ করেছি, এখন আমরা যদি সার্চ কনসোল কখনো আমাদের প্রয়োজনই না পড়ে, কোডটা যদি আমার ওয়েবসাইটে থেকে যায়, লোডিং স্পিড কিন্তু বাড়ায় দিবে। আমরা কি করব, ওয়েবসাইট থেকে হেডার থেকে ওই কোডটা আমরা সরায় ফেলবো। ওকে, এরপর হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট সার্ভার সাইড ক্যাশিং, কিছু সার্ভার সাইড ক্যাশিংয়ের প্লাগইন আছে, ডেভেলপি রকেট ব্যবহার করলে সার্ভার সাইড ক্যাশিং দিতে পারবেন। দুই জায়গায় ক্যাশিং, একটা হচ্ছে ব্রাউজার ক্যাশিং আর একটা হচ্ছে সার্ভার সাইড ক্যাশিং। আপনি সার্ভার সাইড ক্যাশিং প্লাগইন দিয়ে করতে পারবেন, আর যেটা ব্রাউজার ক্যাশিং সেটাও প্লাগইন দিয়ে করতে পারবেন। আবার সার্ভার সাইড ক্যাশিং সার্ভার থেকেও করা যায়, বুঝতে পারছি, সার্ভার থেকেও সার্ভার সাইড ক্যাশিং করা যায়, মাথায় থাকবে। সো লোডিং স্পিড কীভাবে বাড়ানো যায় একটা ওয়েবসাইটে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করব। নেই, তাহলে আল্লাহ হাফেজ।